হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি মুমতাজ হার্বাল প্রোডাক্ট প্রেজেন্টস ভয়েস অফ এক্সিলেন্সে। আমি সাদিদ আদনান ওয়াহিদ আছি আপনাদের সাথে। আর আজকে বৃষ্টি স্নাত একদিনে আমরা চলে এসেছি ঢাকায় অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের আজকের অনুষ্ঠানের গেস্ট হচ্ছেন এখানকারই প্যাথোলজি বিভাগের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক ডক্টর সাজিদা সুলতানা। তিনি শুধুমাত্র একজন ভেটেরিনারি সার্জন কিংবা টিচার নন, তিনি একজন গবেষকও এবং নারীদেরকে কিভাবে প্রাণী স্বাস্থ্য, ভেটেরিনারি সায়েন্স এবং কৃষি খাতে আরও সংযুক্ত করা যায় এই নিয়ে তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। তো চলুন দর্শক, আমরা আমাদের গেস্টের সাথে কথা বলি, আমরা তার সাকসেস স্টোরি শুনবো যাতে আপনারাও আরও ইন্সপায়ার হতে পারেন। সো লেটস গো। ভিউয়ার্স, আমরা আমাদের আজকের এপিসোডের ইন্টারভিউ সেগমেন্টটি এখনই শুরু করতে যাচ্ছি। আর আমাদের আজকের এপিসোডের স্পেশাল গেস্ট আমার সাথে আছেন। আমাদের আজকের এপিসোডের গেস্ট হচ্ছেন ডক্টর সাজেদা সুলতানা, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি ম্যাডাম, আমিও অনেক ভালো আছি। আর আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার অফিসে এসে আপনার ইন্টারভিউ নেওয়ার এই সুযোগটি আমাদেরকে করে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনি কষ্ট করে এসেছেন, আমার ভালো লাগছে। ম্যাম, আজকে আমরা আপনার সাকসেস স্টোরি এবং আপনার যে এই জার্নিটা সেই গল্পটা শুনবো আর আমাদের অডিয়েন্সদেরকেও শোনাবো। বাংলাদেশে কিন্তু এখনও প্রান্তিক পর্যায়ে নারীরা শিক্ষা কিংবা কর্মক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে। সেই জায়গায় আপনি 90-এর দশকে গাজীপুরের কালীগঞ্জের নাগরিক ইউনিয়নের ফার্স্ট নারী পিএইচডি হোল্ডার। তো নিশ্চয়ই এই চলার পথটা অতটা স্মুথ ছিল না। তো সেই চলার পথে আসলে আপনাকে কি কি প্রতিবন্ধকতা পার করে আসতে হয়েছে একটু বলবেন? ধন্যবাদ, আমার এই সাকসেস স্টোরি শোনার আগ্রহ প্রকাশ করেছেন। এবং আমার এই সাকসেস স্টোরি শুনে যদি কেউ অনুপ্রাণিত হয় তাহলে আমি ধন্য হব। সত্যি কথা, 90s দশকে আমাদের গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন অ্যাকচুয়ালি প্রত্যন্ত একটা গ্রামাঞ্চল ছিল, যেখানে পিচ ঢালা রাস্তা ছিল না, ইলেকট্রিসিটি ছিল না। তখন আমি স্কুল জীবন আমি গাজীপুরের নাগরী ইউনিয়নেই পার করেছি। স্কুল লাইফে আমরা যেহেতু ইলেকট্রিসিটি ছিল না, আমরা হারিকেনের আলোতে আমরা পড়াশোনা করেছি। স্কুলে যখন যাব সেটাও পাকা রাস্তা ছিল না, তো সেই রাস্তা পার হয়ে বাড়ি থেকে কাছেই ছিল স্কুলের দূরত্ব, কিন্তু এই যে স্কুলে যাওয়া আসাটা অনেক সময় মেয়ে হিসেবে একা যাব কিনা, বান্ধবীদের সাথে যাওয়া বা গার্জিয়ানের সাথে গিয়ে স্কুল করা। এবং আমরা যখন স্কুল জীবন পার করেছি তখন স্কুলে মেয়ে শিক্ষার্থীর সংখ্যাও কম ছিল। এই ক্ষেত্রে আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাই, যেহেতু আমার বাবা মা স্কুল শিক্ষক ছিল, সেই হিসেবে তাদের কাছ থেকেই আমি অনুপ্রেরণাটা পেয়েছি যে মেয়ে হিসেবে নয়, একজন মানুষ হিসেবে যেন আমি পড়াশোনাটা চালিয়ে গিয়ে মানুষের মতো মানুষ হতে পারি, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমার শিক্ষাটা প্রসার করতে পারি। আমার মা বাবা যেহেতু শিক্ষক ছিল, তাদের দেখেই অনুপ্রাণিত হয়েছি এবং আমি আমার স্কুল লাইফটা পার করেছি। ওই সময়ও যেহেতু আমাদের গ্রামের লোকজন অশিক্ষিত ছিল বেশিরভাগ, তারা অনেকে বলতো যে মেয়ে মানুষ এত শিক্ষিত করে লাভটা কি। দেখা যায় তো আমাদের বান্ধবীদের মধ্যেই আমি দেখেছি, যখন 7-এ উঠতাম বা ক্লাস 8-এ উঠে যেত, অনেক বান্ধবীদের বিয়ে হয়ে যেত এবং তাদের দেখা যেত বিয়ে হতো কাদের, হয়তো ওই গ্রামেই বা কোনো কৃষক যার অর্থনৈতিক অবস্থা ভালো বা ব্যবসায় অর্থনৈতিক অবস্থা ভালো তাদের, বা কিংবা বিদেশি পাত্র পেয়ে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত। ওই সময় দেখা গেছে স্কুল লাইফে আমারও বিয়ের প্রপোজাল আসতো যে আপনার মেয়েকে আমরা, তো আমার বাবা মা এই ক্ষেত্রে সবাইকেই বলতো যে না, আমি আমার মেয়েকে পড়াশোনা করাবো এবং সে উচ্চশিক্ষিত হবে। তো ওই পরিবেশের, ওই সামাজিক পরিবেশ যেখানে বাল্যবিবাহ, ওই 90s দশকে বাল্যবিবাহের ছড়াছড়ি ছিল, অনেক প্রতিবন্ধকতাই ছিল, আত্মীয় স্বজন থেকেও ছিল, বিভিন্ন তাদেরকে বোঝাতে হয়েছে, কনভিন্স করতে হয়েছে। আচ্ছা ম্যাডাম, এই শিক্ষক হবার স্বপ্নটা কি আপনার সেই ছোটবেলা থেকেই ছিল? শিক্ষক হবার স্বপ্নটা ছোটবেলা থেকে ছিল না, তবে নিজেকে উচ্চশিক্ষিত করার একটা স্বপ্ন ছিল। এমনি ছোটবেলায় যখন একদম ছোট যখন ছিলেন, যখন পড়াশোনা জীবন শুরু হলো কেবল, তখন কি হতে চাইতেন? তখন ডাক্তার হতে চাইতেন। আচ্ছা, ওটাই আলটিমেটলি আপনি হয়েছেন। একটি বিষয় আমি জানতে খুব কিউরিয়াস, আপনি আপনার পড়াশোনা শেষ করে ফার্স্টে FAO নামক একটি খাদ্য সংস্থায় যোগদান করেন এবং তারপর
আপনার বিসিএস এ চাকরি হয়, আপনি বিসিএস এ শুরুও করেছিলেন, কিন্তু বিসিএস এর চাকরি ছেড়ে দিয়ে আবার শিক্ষকতায় ব্যাক করার আসলে কাহিনীটা কি? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আমি অবশ্য সৃষ্টিকর্তার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে আমার এই চাকরি জীবনে 3টা চাকরি করার অভিজ্ঞতা হয়েছে। প্রথমে আমি জাতিসংঘের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার অধীনে একটা প্রকল্পে সেটা আমি মাস্টার ডিগ্রি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করার সাথে সাথে সেই চাকরিতে জয়েন করার সুযোগ হয়েছিল। আমার মাস্টার্সে যে কাজটা করেছিলাম ল্যাবরেটরি বেসড, সেই কাজের একটা লিঙ্ক আপ ছিল ওই জাতিসংঘের যে খাদ্য ও কৃষি সংস্থার যে প্রকল্পটা ছিল। সেখানে আমি একটা বার্ড ফ্লু নামক প্রাণীর একটা পোলট্রিতে বিশেষ করে মরক রোগ, যেটা প্রচুর পরিমাণে এপিডেমিক আকারে রোগটা হয়, সেই রোগের ডায়াগনোসিসের কাজ করার সুযোগ পেয়েছিলাম। ইন দ্য মিন টাইম আমি আবার যেহেতু সবার স্বপ্ন থাকে বিসিএস চাকরি, বিসিএস একটা পার্মানেন্ট জব, ক্যাডার সার্ভিস, সামাজিক মূল্যায়নও বেশি, আর এফএওর চাকরিটা টেম্পোরারি বেস, সেই হিসেবে আমি ওইটা ছেড়ে যখন আমার বিসিএস এর গেজেটটা প্রকাশ হলো তখন আমি বিসিএস এ জয়েন করলাম। বলে রাখা ভালো যে আমি যখন অনার্স পাস করছি তখনই বিসিএস এর প্রিলিমিনারি দিয়েছিলাম। মাস্টার্স যখন করতেছিলাম তখন বিসিএস এর রিটেন পরীক্ষা দিয়েছিলাম। এফএওতে যখন চাকরি করি তখন আমি বিসিএস এর ভাইবা দিয়েছিলাম। ওইটা ছিল 27তম বিসিএস। সেই জন্য এফএওর চাকরিটা মূলত টেম্পোরারি ছিল দেখেই আমি বিসিএস এর চাকরিতে জয়েন করি এবং বিসিএস এর চাকরিতে প্রায় 4.5 বছর আমি চাকরি করি। তো 4.5 বছর চাকরি করার পরে আবার ছোটবেলা থেকেই পড়াশোনাটা ভালো লাগতো, পড়াশোনার সংশ্লিষ্ট কাজে এটা একটা ভালো লাগা ছিল। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সার্কুলার হলো এই প্রভাষক পদে, তখন আমি এই সার্কুলারগুলো খোঁজ করতাম এবং ওই বিসিএস এর চাকরিকালীন সময়ই আমার নজরে আসে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্যাথোলজি বিভাগে প্রভাষক পদের সার্কুলার হয়েছে এবং আমি এই পদে আবেদন করি, প্রপার চ্যানেলেই করি, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে। তারপরে ফাইনালি সিলেক্ট হলাম, তো আমার স্বপ্ন বাস্তবায়িত হলো। ম্যাম, কৃষিক্ষেত্রে বিশেষ করে শিক্ষা ও গবেষণায় নারীর ক্ষমতায়ন আসলে কতখানি গুরুত্বপূর্ণ? কৃষিতে নারী শিক্ষার্থীদের হার ক্রমান্বয়েই বাড়ছে। এমনি যদি ওভারঅল আমি বলি যে শিক্ষাক্ষেত্রে যদি সেই আমাদের বাংলাদেশের যে 1971-72-এ যে সে নারী শিক্ষার্থী বা ছাত্রীর সংখ্যা ছিল প্রায় 28%, 28 থেকে 30% ছিল। বর্তমানে কিন্তু নারী শিক্ষার্থী, সেটা প্রাইমারি লেভেল থেকে হোক উচ্চশিক্ষার্থীতে, সেটা কিন্তু অনেক আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেসের তথ্য মতে জানা গেছে যে 2019 সালের রিপোর্ট অনুযায়ী দেখা গেছে যে প্রাইমারি লেভেলে ছাত্রীর সংখ্যা 49%, মাধ্যমিক পর্যায়ে 54%, উচ্চ মাধ্যমিক পর্যায়ে 51% এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে নারী শিক্ষার্থীর সংখ্যা 36%। স্বাধীনতার 54 বছর পরে কিন্তু নারীদের অভাবনীয় শিক্ষাক্ষেত্রে আগায় গেছে এবং আমি বলবো যে এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা ছিল বলেই কিন্তু আমি যে আমার 90s দশকের যে বাল্যবিবাহ এবং গিয়ে সামাজিকভাবে যে একটা মটো ছিল যে মেয়েদের 14-15 বছর পরে বিয়ে দিয়ে দেয়, সেগুলো গিয়ে কিন্তু এখন নাই। এখন শিক্ষাক্ষেত্রে নারী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে, এগুলো গিয়ে প্রভাব ফেলেছে। তবে লক্ষণীয় যে উচ্চশিক্ষা ক্ষেত্রে কিন্তু এখনো নারী শিক্ষার্থীর সংখ্যা এখনো কম, 36%। তো আমি বলবো যে গিয়ে এই দিকটাও গিয়ে সরকারের মনোযোগী হওয়া উচিত। ম্যাম, আপনার কি মনে হয় কৃষিতে নারী শিক্ষার্থীদের হার কি তুলনামূলকভাবে এখনো একটু কম রয়েছে? কৃষি শিক্ষায় নারীদের অংশগ্রহণ, সেটা নিয়ে যদি আমি বলি যে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই বছরও যে কৃষি গুচ্ছ পরীক্ষা হলো, আমরা খেয়াল করছি এবং দেখছি যে মেয়েদের ভর্তি হওয়ার হার কিন্তু অনেক বেশি এবং আমি বলবো যে ছেলে শিক্ষার্থীদের হার গিয়ে 51-52 আর মেয়েদের 48-49 সেইরকম। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে এটা আরও ভেরি করে। কৃষিতে বলেন, মৎস্য বলেন বা গিয়ে আমাদের কৃষি ইঞ্জিনিয়ারিং বলেন,
ফুড ইঞ্জিনিয়ারিং আছে কৃষিতে, হ্যাঁ। তবে কম্পারেটিভলি হচ্ছে গিয়ে কৃষি অনুষদের চেয়ে ভেটেরিনারি সায়েন্স, যেহেতু এটা প্রাণী চিকিৎসা এবং প্রাণী পালন এই সম্বন্ধে হচ্ছে গিয়ে শিক্ষা নিতে হয়, সেই ক্ষেত্রে অনেকে হচ্ছে মেয়েদের একটা কমন ধারণা যে হচ্ছে তারা পারবে কিনা, যেহেতু এনিমেলটা হ্যান্ডেল করতে পারবে কিনা, এটা ওদের মধ্যে একটা হচ্ছে কেন যেন একটা প্যানিক কাজ করে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি বলবো যে আমাদের পারিবারিক বলেন বা সামাজিক, তাদের অনেকের না জানার ফলে যে এই ভেটেরিনারি সায়েন্সে মেয়েদের আসার হারটা একটু কম তুলনামূলকভাবে। ম্যাম, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে কিন্তু কৃষিক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার দিন দিন বেড়েই চলছে। তো প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্থা কিভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বা এসডিজি যেটাকে বলে, কিভাবে সেটাকে হেল্প করতে পারে? কৃষিক্ষেত্রে প্রযুক্তি নির্ভর এসডিজি উন্নয়নে এটার অবশ্যই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, হ্যাঁ। এবং আমি বলবো যে এই ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের হার তুলনামূলকভাবে কম। এই ক্ষেত্রে আমার মনে হয় এটার সমাধানের একটা উপায় যে হচ্ছে গিয়ে প্রান্তিক লেভেলের যে নারী যারা কৃষির সাথে সংযুক্ত আছে, হ্যাঁ, তাদেরকে হচ্ছে ট্রেন আপ করা, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। বাংলাদেশে যে নারী যারা কৃষিকাজে সংযুক্ত আছে তাদের মধ্যে মাত্র 14% যারা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, আর হচ্ছে গিয়ে 68 থেকে 70% হয়তো মোবাইল ব্যবহার করে। তো এই ক্ষেত্রে যেমন এখন কিন্তু কৃষি সেক্টরে অনেক প্রযুক্তি ইউজ হচ্ছে, যেমন ধরেন প্রাণী কোনো অসুস্থতায়, সেটা কিন্তু আমরা হচ্ছে প্রাণী সেবা স্বাস্থ্য সেবা আছে, তার কাছে স্মার্ট মোবাইল থাকতো এবং স্মার্ট মোবাইলের মাধ্যমে কিভাবে সে সহজে একটা প্রবলেম হয়ে সেটা সলিউশন, সেটা কিন্তু সে জানে না। এগুলোতে আমাদের যদি আমরা নজর দিই তাহলে কিন্তু হচ্ছে গিয়ে যে এই সেক্টরটা যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবি। এখনো নারীদের কিন্তু নারী কৃষক নিবন্ধনের ব্যবস্থা এখনো নাই। নারীদেরকে যে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা, হ্যাঁ, যে নারী কৃষক বা নারী কৃষক সংগঠন, এগুলাতে হচ্ছে সরকারের নজর দেওয়া উচিত। এখানে যদি তাদেরকে এগুলা তৈরি করার মাধ্যমে তাদেরকে আরো বেশি অন্তর্ভুক্তিকরণ। ম্যাম, এবার আপনার কাছে একটি ছোট্ট বিষয় জানতে চাইবো। আমাদের কৃষিক্ষেত্রে শিক্ষা এবং গবেষণায় নারী শিক্ষক এবং গবেষকের হার এখন কিরকম আছে? গবেষক হিসেবে কর্মরত আছে আমাদের প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ, এগুলোতে নারী গবেষক আছেন। কিন্তু তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে চাকরি যখন সার্কুলার হয় তখন অনেক সময় মনে করে যে সে কাজটা করতে পারবে কিনা, হ্যাঁ, সে ফিল্ডে কাজ করতে পারবে কিনা। এটাতেও আমি বলবো যে সামাজিক প্রতিবন্ধকতা, যে সমাজ বা পরিবার যদি একজন নারীকে সাপোর্ট দেয়, কিভাবে সাপোর্ট দিতে পারবে? যেমন হচ্ছে নারীদের তো আমাদের বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়, মা হতে হয়, হ্যাঁ, তাহলে আমার বেবি রাখার জন্য যদি ডে কেয়ার থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে ওই বেবি নিয়ে যদি চিন্তা করা না লাগে তাহলে কিন্তু সে নির্বিঘ্নে হচ্ছে গিয়ে তার চাকরির জীবনে সে প্রবেশ করতে পারে। তবে কৃষি শিক্ষায় আমি বলবো যে আমাদের দেশে সরকারিভাবে বা বেসরকারিভাবে তো আছেই, তাও বলবো যে তুলনামূলকভাবে কম। তবে অনেক নারী শিক্ষার্থীরা এখন বিদেশে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে বিদেশে পিএইচডি করতেছে, ওইখানে নিজেকে তার কেরিয়ার গড়তেছে, হ্যাঁ। তো এটাতে আরো আমার মনে হয় এক্সপ্লোর করা উচিত। ম্যাম, কর্মক্ষেত্রে আপনি বেশ কিছু ভূমিকা একই সাথে পালন করছেন। আপনি একজন ভেটেরিনারি সার্জন, আপনি একজন শিক্ষক, এবং আপনি আপনার অনেক রিসার্চ অলরেডি পাবলিশ হয়েছে, আপনি অনেক রিসার্চ এখনও করছেন। এর পাশাপাশি আপনি নানান সংস্থার সাথেও সংযুক্ত এবং সম্পৃক্ত আছেন, যার কারণে আপনি বাংলাদেশ সরকার থেকে জয়িতা পুরস্কারটিও পেয়েছেন। এবং আপনার আরও কিছু রোল আপনাকে প্লে করতে হয়, যেমন আপনি একজন মা, আপনি একজন ওয়াইফ। তো এত কিছু করে আসলে টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করেন, আর এত কিছু করার পর নিজের জন্য কিভাবে আপনি সময় বের করেন? আমি বলবো যে এই যে আমার যা কিছু অর্জন, সেটার ক্ষেত্রে আমার পরিবারের সহযোগিতা ছিল বিধেই আমি এতটুকু এগিয়ে আসতে পেরেছি। প্রথমত আমার মা বাবা, যখন আমি আমার শিক্ষা জীবন পার করেছি, আমার মা বাবা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে, অনুপ্রেরণা দিয়েছে অর্থনৈতিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে। এবং তারপরে যখন আমি বৈবাহিক জীবনে ঢুকলাম তখন হচ্ছে গিয়ে আমার স্বামী আমাকে এই ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছে। এবং শুধু স্বামী নয়, আমি বলবো যে আমার শ্বশুর শাশুড়ি, যারা আমার পরিবারের একটা অংশ, তাদেরও সহযোগিতা ছিল। আমি যখন পিএইচডি করেছি তখন আমার শাশুড়ি আমার সাথে ছিল, আমার বাচ্চাদের টেক কেয়ার,
থেকে শুরু করে, যেহেতু আমাদের দেশে এখনো পর্যন্ত হচ্ছে ডে কেয়ার সেন্টার এগুলা এস্টাবলিশড হয় নাই, ঢাকায় হয়েছে যদিও দু একটা জায়গায়। এখনো যে চাকরি করি, সন্তানদেরকে বাসায় রেখে এসে, সেটা আমার অবশ্যই পরিবারের সহযোগিতা থাকার ফলেই। সবার আগে পরিবারকে রাখবো, আবার পরেও পরিবারকে রাখবো। আসলে পারিবারিক সহযোগিতা ছাড়া একজন নারী আমাদের এখনো যে সামাজিক প্রেক্ষাপট বিদ্যমান, এগিয়ে যাওয়া আসলে দুরূহ। তো এই ক্ষেত্রে আমি যারা আপনারা দেখছেন এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনতেছেন, আমি বলবো যে আপনারা প্রত্যেকেই হয়তো যদি বাবা ভাই যে কোনো রোলে থাকতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের পরিবারের মেয়ে শিশুটিকে, সেটা হোক সে হচ্ছে গিয়ে যে কোনো ধরনের নিরাপত্তা দিয়ে আপনারা হইতেছে তার নারীকে এগিয়ে যাওয়ার এবং নারীর পথটা হচ্ছে গিয়ে সহজ করে দেন। দেখবেন দেশ আগায় গেছে, দেশ আগায় গেলে আমাদের সুখ সমৃদ্ধিও বেড়ে যাবে। ম্যাম, অনেক সুন্দর কিছু অ্যাডভাইস দিলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ ফর দ্যাট অ্যান্ড কংগ্রাচুলেশনস অন ইউর অ্যাচিভমেন্ট। আমি দোয়া করছি যে আপনি আপনার কর্মজীবনে এবং ব্যক্তি জীবনে এভাবেই আরও সাফল্যের দেখা যাতে আপনি পেতে থাকেন, আর আপনাকে যাতে এরকম আরও অ্যাওয়ার্ড দিয়ে আরও বেশি এনকারেজ করে। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার জন্য রয়েছে আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হ্যাম্পার।